পশ্চিমবাংলাতে একটা বড় অংশ ওয়াকফ সম্পত্তি আছে, যার পরিমাণটা হচ্ছে ৮,৮৪০। এই যেমন আজকে আমরা রাজভবন দেখছি, আকাশবাণী ভবন দেখছি, বিধানসভা ভবন দেখছি, ফোর্ট উইলিয়াম দেখছি, রেড রোড দেখছি, ধর্মতলা দেখছি, রাইটার্স বিল্ডিং দেখছি, এগুলা কিন্তু সবটাই কিন্তু ওয়াকফ সম্পত্তি। উত্তর কলকাতার মানিকতলাতে সুফি ফাতে আলী ফাইসির ওয়াকফ সম্পত্তি, বেলেঘাটা মেন রোডে মুন্সি লতাফত হোসেনের ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে। আমাদের পশ্চিমবাংলায় যে তৃণমূল সরকার পাওয়ারে আছে, সেই পশ্চিমবাংলাতেও কিন্তু মব লিঞ্চিং কার্যকর হয়েছে। সোনারপুরে, বারুইপুরে, ক্যানিং লাইনে, লক্ষ্মীকান্তপুর লাইনে, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর শাখাতে এগুলা কার্যকর করা হয়েছে। সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আর সংখ্যালঘু কমিশন নামক সোনার পাতির মতন সংগঠন কেবলমাত্র কমিশন খাওয়ার জন্য ব্যস্ত। মুর্শিদাবাদ একটা নবাবী জেলা, তার একটা ইতিহাস ঐতিহ্য আছে, সেখানে যে ইউনিভার্সিটি হবে তার নাম হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। কিন্তু বলা হচ্ছে না, ওই কৃষ্ণনাথ কলেজ যেটা আছে সেই কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় করা হবে। পশ্চিমবাংলায় বা গোটা ভারতবর্ষে না সাচার রিপোর্টের সুপারিশগুলো কার্যকর করা হচ্ছে, না রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশে মুসলিমদের চাকরি সংরক্ষণ করা হচ্ছে। আমাদের ভারতবর্ষে এসছেন ফ্যাসিদ সম্প্রদায় ভিত্তিক দক্ষিণপন্থী বিজেপি সরকার, যাকে নিয়ন্ত্রণ করে আদানি আম্বানিদের মতন কর্পোরেট হাউস। রমজানুল মোবারক এনবিটিভির পক্ষ থেকে বলছি, আজকের বিষয় সাচার রিপোর্টের বাস্তবায়ন, প্রেক্ষাপট পশ্চিমবঙ্গ। আপনারা অনেকেই অবগত আছেন, বিজেপি যখন বারবার দাবি করছিল ভারত এবং পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে ধর্মনিরপেক্ষ দলগুলি সবসময় শোষণ করে, ঠিক সেই সময় 2006 সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার বিচারপতি রাজেন্দ্র সাচারের নেতৃত্বে একটা কমিটি তৈরি করেছিল, যে কমিটির নাম ইতিহাসের পাতায় সাচার রিপোর্ট নামে পরিচিত। এবং সেই রিপোর্ট সামনে এসেছিল 2006 সালের 25শে নভেম্বর, যেখানে অনেক কটা রাজ্যের রিপোর্ট দেখানো হয়ে গেছিল। যে রিপোর্টের মধ্যে বিষয়টা ছিল গোটা ভারতবর্ষের চালচিত্র, মুসলিমদের কীরকম, আর্থিক সামাজিক অবস্থানটা কীরকম, এইটাই ছিল বিষয়। সেখানে দেখা গিয়েছিল গোটা ভারতবর্ষে মুসলিমদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা খুব করুণ, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখা গেছে যে আরও অবস্থাটা করুণ। চাকরিতে অবস্থান ছিল 2.5, কেউ বলেন 3.5, কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাকরিতে অবস্থান ছিল 6 আরও সামথিং। 2011 সালে তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে, মে মাস, প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, রাজভবনে শপথ নেওয়ার পরে রাইটার্স বিল্ডিং বা মহাকরণে একটা বিশেষ মিটিং করেছিল। সেই মিটিং সারার পরে তখনকার অন্যতম ক্যাবিনেট মন্ত্রী, যিনি আজকে জেলে আছেন, সেই পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের সামনে মহাকরণে এসে বলেছিলেন, আজকের বৈঠকে 3টি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হলো। একটা হচ্ছে পাহাড়ের উন্নয়ন, পাহাড় সমস্যার সমাধান করা, আর একটা হচ্ছে জঙ্গলমহল, সেখানকার সমস্যার সমাধান করা, আর একটা হলো বিচারপতি রাজেন্দ্র সাচারকে নিয়ে সাচার রিপোর্টের সুপারিশগুলো কী করে পশ্চিমবঙ্গে কার্যকর করা হয় সেগুলো দেখার। উল্লেখ্য, তৃণমূল সরকার আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছেন প্রায় 13 বছর, 3টি টার্মস তারা ক্ষমতায় ভোগ করছে এবং প্রায় 13 বছর তারা পাওয়ারে আছে। আজকে স্বাভাবিকভাবেই সংখ্যালঘু মুসলিম সমাজ প্রশ্ন করতে লেগেছে যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজের মধ্যে বা সংখ্যালঘু সমাজের মধ্যে সাচার রিপোর্টগুলো কি ঠিকঠাক সুপারিশ করা হয়েছে? এই সাচার রিপোর্ট বিচারপতি রাজেন্দ্র সাচার কলকাতায় এসে 1 বার নয়, 2 বার নয়, 3 বার তিনি ঘুরে গিয়েছেন, পশ্চিমবঙ্গ সরকারের কোনো সহযোগিতা পাননি। 2 নম্বর জিনিস হচ্ছে, অ্যাসোসিয়েশন সিনাপস নামে একটা বেসরকারি সংস্থা 2014 সালে একটা সমীক্ষা চালায়। তাতে দেখা গেছে 2011 সালে যে অবস্থা, 2014 সালে পরিস্থিতি আরো করুণ। ব্লক ওয়াইজ ধরে ধরে তারা কিন্তু সমীক্ষাটা চালিয়েছিল। আর একটা সমীক্ষা চালিয়েছিল এম্পাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন 2016-17 সালে, এবং সেখানেও দেখা গেছে এরাও ধরে ধরে প্রত্যেকটা দপ্তরে গিয়ে চাকরি বাকরি নিয়ে একটা সমীক্ষা চালিয়েছিলেন। সেই চাকরি বাকরিতে দেখা যাচ্ছে সেখানে অবস্থা আরো করুণ। অর্থাৎ পূর্ববর্তী বাম জামানায় যদি 2.5 হয়ে থাকে, তৃণমূল সরকারের আমলে অবস্থাটা হচ্ছে 1.something চাকরির অবস্থান সংখ্যালঘু, বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদের ক্ষেত্রে। আমাদের এখন জেনে নিতে হবে সাচার রিপোর্টের সুপারিশগুলো কি কি ছিল। সাচার রিপোর্টের সুপারিশ ছিল মুসলিমদের যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে এগুলো তাদের নিজস্ব সম্পত্তি, এবং ভারতবর্ষে ওয়াকফের সম্পত্তি পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে ভারতবর্ষে বেশি, কারণ দীর্ঘ মোগল শাসন ছিল,
তুর্কি শাসন ছিল, খিলজি শাসনটা ছিলেন, বাংলায় নবাবী শাসন ছিল, তুর্কি শাসন ছিল। এর ফলে পশ্চিমবাংলাতে একটা বড় অংশ ওয়াকফ সম্পত্তি আসে, যার পরিমাণটা হচ্ছে 8,840। এই যেমন আজকে আমরা রাজভবন দেখছি, আকাশবাণী ভবন দেখছি, বিধানসভা ভবন দেখছি, ফোর্ট উইলিয়াম দেখছি, রেড রোড দেখছি, ধর্মতলা দেখছি, রাইটার্স বিল্ডিং দেখছি, এগুলা কিন্তু সবটাই কিন্তু ওয়াকফ সম্পত্তি। তাহলে ওয়াকফ সম্পত্তি যেগুলো সরকারি জায়গা, সরকারি অফিস আদালত আছে, সেখানে তার ভাড়া বাড়ানো, তাহলে এই ওয়াকফ সম্পত্তিগুলো মুসলমানদের কাজে লাগাতে হবে, এটা তাদের নিজস্ব সম্পত্তি। বাস্তবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে যে যখন সরকারি এসছে, যে দল ক্ষমতায় এসছে, তারা কিন্তু রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওয়াকফ সম্পত্তিগুলো হয় কিনে নিয়েছে মোতোয়াল্লিকে মাথায় টুপি পরিয়ে, অথবা বেদখল বা জবরদখল করেছে। সেটা সব সরকারের আমলেই হয়েছে, কি বাম কি ডান, কি দক্ষিণপন্থী কি বামপন্থী। দ্বিতীয় নম্বর জিনিস হচ্ছে, বলা হয়েছিল যে মুসলিম অধ্যুষিত জেলা বা মুসলিম অধ্যুষিত ব্লকগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। আর কি বলা হয়েছিল, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যদি কোনো প্রতিষ্ঠান তৈরি করে, এটা ভারতের সংবিধানে আছে 30-এর এ এবং 30-এর বি ধারা, তাহলে তার ফান্ডিংটা করতে হবে সংশ্লিষ্ট রাজ্য সরকার অথবা সংশ্লিষ্ট কেন্দ্রীয় সরকার। সেই সংখ্যালঘুটা ভাষাভিত্তিকও হতে পারে, সেই সংখ্যালঘুটা ধর্মভিত্তিকও হতে পারে, কিন্তু দুঃখের বিষয় তা কার্যকর হয়নি। ইন দ্য মিন টাইম, যখন সাচার রিপোর্ট নিয়ে বিভিন্ন জেলা স্তরে ওই সরকারের আমলে সংখ্যালঘু দপ্তরগুলো খোলা হচ্ছিল, 20 পয়েন্ট প্রধানমন্ত্রীর মনমোহন সিংয়ের আমলে 20 পয়েন্ট লক্ষ্যমাত্রা যখন একটা কার্যকর করার ব্যবস্থাপনা হচ্ছে, সেগুলোও ঠিকঠাক কার্যকর হয়েছে কিনা সে প্রশ্ন থেকে যায়। দিল্লির লোধি রোডে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম, এম্পাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন একটা সেমিনার করেছিল 2017 সালের 15ই আগস্ট। দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক, সেখানে আমার যাওয়ার একটা সুযোগ হয়েছিল, এবং সেখানে যার নেতৃত্বে আজকের সাচার কমিটি, সেই বিচারপতি রাজেন্দ্র সিং সাচার সেখানে উপস্থিত ছিলেন। তখনকার কংগ্রেসের নেতা এবং তুখোর সাংসদ বক্তা শাহাবুদ্দিন সাহেব উপস্থিত ছিলেন। আরো বিভিন্ন দলের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্ণধাররা সেখানে উপস্থিত ছিলেন। সেখানে পশ্চিমবঙ্গের প্রসঙ্গটা আসেন। বিচারপতি রাজেন্দ্র সাচার বলেছিলেন, আমি 2 থেকে 3 বার পশ্চিমবঙ্গে গিয়ে ঘুরে এসেছি, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সেরকম সহযোগিতা পাইনি। কিভাবে সেখানে সাচার রিপোর্টটাকে কার্যকর করা হয়। আমাদের এই পশ্চিমবাংলায় যখন ভোট নামক বসন্তটা আসে, তখন কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব মায়া কান্না করেন। সাচার রিপোর্টের পরে পরেই মুসলিমদের চাকরিতে সংরক্ষণ দেওয়া হবে কি হবে না, তা নিয়েও হয়েছিল রঙ্গনাথ মিশ্র কমিশন। ইতিহাসের পাতায় যেটাকে বলা হয় মিশ্র কমিশন। সেই মিশ্র কমিশনের সুপারিশ ছিল যে মুসলিমদের চাকরিতে সংরক্ষণ দিতে হবে। কিভাবে? তাদের মধ্যে অনেকেই আছেন সামাজিকভাবে পিছিয়ে, তাদেরকে ওবিসি তালিকাভুক্ত করতে হবে। ওই সরকারের আমলে 65 ধরনের জনগোষ্ঠী ওবিসির তালিকায় ছিল। এই সরকারের আমলে আরও 20, কিন্তু সেই কাস্ট ভিত্তিক সংরক্ষণ চাকরিতে আরও বাস্তবায়িত হয়নি। বরং দেখা গেছে এই রঙ্গনাথ মিশ্র কমিশন নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় কোনো আলোচনা হয়নি, ভারতের পার্লামেন্টের 2 কক্ষেও আলোচনা হয়নি। ইভেন সাচার কমিটির রিপোর্টও পার্লামেন্টে পেশ হলেও কেউ কেউ বলেন পেশ হয়ে, কেউ কেউ বলেন পেশ হয়নি, তা নিয়েও কিন্তু কোনো আলোচনা হয়নি। কিন্তু সুপারিশগুলা ব্যাপকতরভাবে চলে গেছে হিমঘরে। দ্বিতীয় ইউপিএ সরকারের পতনের পরে আমাদের ভারতবর্ষে এসছেন ফ্যাসিদ সম্প্রদায় ভিত্তিক দক্ষিণপন্থী বিজেপি সরকার, যাকে নিয়ন্ত্রণ করে আদানি আম্বানিদের মতন কর্পোরেট হাউস এবং আরএসএস এর মতন একটা প্রবল স্বাধীনতা বিরোধী ফ্যাসিড সাম্প্রদায়িক সংগঠন, যার রাজনৈতিক উইংস হচ্ছে বিজেপি। তারা এসে গুজরাটের জাহিরা শেখ কিংবা বিলকিস বানুকে তারা বিচার দেওয়ার কোনো ব্যবস্থা করতে পারেনি। তাদের আসামিধারকে বেকসুর খালাস করার চেষ্টা করেছে। সুপ্রিম কোর্টের বাটিকে পরে আবার ওই আসামিধারকে আবার জেলখানায় নেওয়া হয়। কিন্তু তারা ট্রিপল তালাক নিয়ে মায়া কান্না করতে লাগলো মুসলিম মেয়েদের জন্য। এটা ছিল তাদের রাজনৈতিক একটা অস্ত্র। আমরা কি দেখলাম? মুজফ্ফরনগর থেকে আরম্ভ করে ইউপির বিস্তীর্ণ এলাকায় দাঙ্গা এবং রাষ্ট্রযন্ত্রের সাহায্যে মব লিঞ্চিং। এই মব লিঞ্চিং শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে বাস্তবায়িত করা হয়নি। ওবিসি, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবস, দলিত, এই সম্প্রদায়ের মানুষের বা ছেলে মেয়েদের উপরেও কিন্তু মব লিঞ্চিংকে কার্য করা হয়েছে। আমাদের পশ্চিমবাংলায় যে তৃণমূল সরকার পাওয়ারে আছে, সেই পশ্চিমবাংলাতেও কিন্তু মব লিঞ্চিং কার্যকর হয়েছে। সোনারপুরে, বারুইপুরে, ক্যানিং লাইনে, লক্ষ্মীকান্তপুর লাইনে, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর শাখাতে এগুলা কার্যকর করা হয়েছে। আর যখন ভোট এসছে, আমি 90% কাজ করে দিয়েছি, আমি 100% কাজ করে দিয়েছি। অথচ এই ওয়াকফ সম্পত্তিগুলা জবরদখল করে বসে আছে টালিগঞ্জে টিপু সুলতানদের জায়গায় সতীশচন্দ্র মুখার্জি রোডে এই বর্তমান সরকারের কোন একজন মন্ত্রী। উত্তর কলকাতার মানিকতলাতে সুফি ফাতে আলী ফাইসির ওয়াকফ সম্পত্তি, বেলেঘাটা মেন রোডে মুন্সি লতাফত হোসেনের ওয়াকফ সম্পত্তি বেদখল হয়ে আছে। আর যে ওয়াকফ সম্পত্তিগুলোতে সরকারি অফিস বা আদালত আছে, সেখানে ওয়াকফ সম্পত্তিগুলোর কোনো রকম ভাবেই
ভাড়া বাড়ানো হয়নি, বাড়িগুলোর ভাড়া বাড়ানো হয়নি। 3 নম্বর, আজকে আমাদের পশ্চিমবাংলায় সোনার পাথর পাঠির মতন মুসলিম সমাজের মানুষ আজকে দাবি করছে সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগম আর সংখ্যালঘু কমিশন নামক সোনার পাথির মতন মতো সংগঠন কেবলমাত্র কমিশন খাওয়ার জন্য ব্যস্ত। জেলায় জেলায় মিটিং করছে, বড় বড় ব্যবসায়ীদেরকে কারেক্ট করছে, এনজিওগুলোকে নিয়ে আসছে, তোমাদেরকে এই ঋণটা দিব, তোমরা আমাদেরকে ডান হাতে বা বাঁ দিকে নেপথ্যে 10% বা 20% কমিশন দাও। এটাই হয়ে গেছে কিন্তু আজকের চালচিত্র। শুধুমাত্র ধর্মতলার কাছে গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীরা, এসএসসি চাকরি প্রার্থীরা কিংবা প্রাইমারি স্কুলের চাকরি প্রার্থীরা কিংবা মাধ্যমিক স্কুলের চাকরি প্রার্থীরাই শুধুমাত্র 1000 দিনের উপরে অনশন করছে না বা বিক্ষোভ অবস্থান করছে না। আমার যতটুকু জানা আছে পশ্চিমবঙ্গ সরকারের 13 থেকে 14টা দপ্তরে দুর্নীতি একটা বড় দানা বেঁধেছে, যার পরিমাণ হচ্ছে কোটি 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 টাকা। এটা অস্বীকার করা যায় না। একদিকে যেমন ভারতবর্ষের সাম্প্রদায়িক ফ্যাসিস্ট দল মুসলিমদের অধিকারগুলো, সাচার রিপোর্টের সুপারিশগুলো বাস্তবায়িত করতে দিচ্ছে না, অন্যদিকে তেমনি পশ্চিমবাংলায় এই দক্ষিণপন্থী তৃণমূল সরকার সে কেবল ইনশাল্লাহ মাশাল্লাহর ইফতার পার্টি ইমাম ভাতার মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়ে বিজেপির হাতের অস্ত্রটা তুলে দিয়েছে এবং সাচার রিপোর্টের যে সুপারিশ সেগুলো মোটেই বাস্তবায়িত হচ্ছে না বা হচ্ছে না। এটা অনেক অভিজ্ঞ মুসলিম সম্প্রদায়ের মানুষের দাবি। এই আওয়াজ বলে একটা সংগঠন সেমিনার করেছিল ভাষা পরিষদে, সেখানে এই একই সিদ্ধান্ত উঠে এসছে। অ্যাসোসিয়েশন সিনাপস তারাও একটা সেমিনার করেছিল গোর্কি সদনে, একই উঠে এসছে। একইভাবে উঠে এসছে দিল্লির লোধি রোডের সায়েন্স সেন্টারে এম্পাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন যে সেমিনার করেছিল, সেই সেমিনারেও দেখা যাচ্ছে পশ্চিমবাংলার মুসলিমদের চালচিত্রের কোনো পরিবর্তন হয়নি। না চাকরি বাকরি, না কর্মসংস্থান, না বেকারিত্ব ঘটানো, না ওয়াকফ সম্পত্তিকে ঠিকঠাক মুসলিমদের কাজে লাগানো, বা পশ্চিমবাংলার যে সমস্ত ব্লকগুলোতে সংখ্যালঘু সংখ্যা বেশি সেগুলোতে একটা মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিকে পরিণত করা, এই বিষয়গুলো আসেনি। সংখ্যালঘু অধ্যুষিত জেলা আজকে তালবাহানা চলছে বিশ্ববিদ্যালয় নিয়ে, সেখানে মুর্শিদাবাদ একটা নবাবী জেলা, তার একটা ইতিহাস ঐতিহ্য আছে, সেখানে যে ইউনিভার্সিটি হবে তার নাম হবে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়। কিন্তু বলা হচ্ছে না, ওই কৃষ্ণনাথ কলেজ যেটা আছে সেই কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় করা হবে। এই নিয়ে একটা চলছে বড় ধরনের তালবাহানা। যেমন মালদাতে যে বিশ্ববিদ্যালয় হয়েছিল ওই সরকারের আমলে, ইতিহাস ঐতিহ্যটাকে মেনে সেখানে বিশ্ববিদ্যালয়ের নাম দেওয়া হয়েছে গৌড় বিশ্ববিদ্যালয়। উত্তর দিনাজপুরের বারাসতে যে বিশ্ববিদ্যালয় হয়েছে সেখানে বলা হয়েছে রাজ্য বিশ্ববিদ্যালয়। এইভাবে কোনো জায়গায় ব্যক্তির নামে, যেমন মেদিনীপুর শহরে হয়েছে যে বিশ্ববিদ্যালয় তাকে বলা হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। আর মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে মুর্শিদাবাদের নামটাকে হারিয়ে দিয়ে সেটা করা হচ্ছে কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়। এটা দুঃখের বিষয় এবং এই নিয়ে চলছে টানাপড়ন। তাহলে দেখা যাচ্ছে পশ্চিমবাংলায় বা গোটা ভারতবর্ষে না সাচার রিপোর্টের সুপারিশগুলো কার্যকর করা হচ্ছে, না রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশে মুসলিমদের চাকরি সংরক্ষণ করা হচ্ছে। এই দুই টানাপড়নের মধ্যে পশ্চিমবঙ্গের মুসলিম সমাজ পড়ে আছে। ধন্যবাদ সকলকে, আমার হাজারো তসলিম এবং আদাব এবং নমস্কার।